সালামু আলাইকুম। দূরের ও কাছের, দেশ এবং বিদেশের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সফলতা আড়ালে গল্পের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নজরুল বিন মাহমুদুল, ফাউন্ডার সফলতা আড়ালের গল্প ও ফেনী জেলা প্রতিনিধি ডেইলি তাজা খবর 24.com। গল্পের পিছনের গল্প জানতে চাই, জানাতে চাই। আজকে আমরা সফলতার আড়ালে গল্প জানবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন একজন গুণী ও সফল মানুষ। আমি সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আছেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভাইজান। সফলতার আড়ালের গল্পের সমস্ত দর্শক সহ তাজা খবরের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাকে আজকে একজন সফল মানুষ হিসেবে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। করোনার প্যান্ডামিকের মধ্যে দিনগুলো কিভাবে কাটাচ্ছেন? করোনা আসলে বর্তমান বৈশ্বিক মহামারী করোনার প্রাথমিক অবস্থায় আমরা ছিলাম অত্যন্ত উদ্বিগ্ন, আতঙ্কিত। পর্যায়ক্রমে আমাদের উদ্বেগ এবং আতঙ্ক দুটোই কেটে যাচ্ছে, অনেকটাই স্বাভাবিক জীবনের আওতায় আসলেও সতর্কতার সহিত চলতে হচ্ছে। কারণ প্রলয় বন্ধ হয় না, দুটো কিছুরও ব্যবস্থা করতে হয়। যার দরুন যারা কর্মজীবী পেশাজীবী রয়েছেন প্রত্যেকেরই করোনা কালেও নিজের রুটি রুজি সংস্থানের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। তো এক্ষেত্রে পরিধান যোগ্য সাধারণ মানুষেরা সাধারণত রুটি রুটির জন্য তারা যেতে হচ্ছে। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বাংলাদেশের প্রেক্ষিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর সংখ্যা বেশি, যেতে হয় রুটির জন্য। এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিন। খুব একটা সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেশের অর্থনীতি থেকে আরম্ভ করে সবকিছুতে মানুষ ভালো আছে এটা বলা যাবে না, তবে দিন যাচ্ছে, যেতে হবে, এলো কথা আর কি। জি ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই করোনা আমাদের থেকে বিদায় নেবে এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, বিশ্বব্যাপী যে প্রচেষ্টা চলতেছে ভ্যাকসিন আবিষ্কারের, সেটা অচিরেই আমরা এটার সুফল ভোগ করতে পারবো। আপনার জন্ম ছোটবেলা থেকে বেড়ে ওঠা সম্পর্কে জানতে চাই। আমি 1967 সালের 19শে জানুয়ারি ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করি। আমার পিতা মরহুম মকবুল আহমেদ একজন সফল কৃষক ছিলেন। আমরা দু ভাই, কোনো বোন নাই। বড় ভাই আমার গত হয়েছেন বহু বছর আগে। পরিবারের একমাত্র ব্যক্তি হিসাবে আমি ফেনীতে লেখাপড়া করে এবং 1990 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে বিএ পাশ করি। 91 সাল থেকে আমি ঢাকায় অবস্থান নেই পালাবদল পত্রিকার মাধ্যমে। আমার ওস্তাদ ছিলেন কবি আল মাহমুদ। আচ্ছা, যিনি
শুনতে পাচ্ছেন? জি, যান্ত্রিক জি গোলযোগ বলুন। জি, জি আমি জি 1991 সাল থেকে কবি আল মাহমুদের সম্পাদিত সাহিত্য বিষয়ক ম্যাগাজিন ৭৪ পৃষ্ঠার সাপ্তাহিক পালা বদলে রুটি রুজি নিয়ে কাজ করতে আসি সংবাদপত্রে। সেই থেকে আচ্ছা বিরতিহীনভাবে সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আছি এবং কাজ করছি। এর মধ্যে দৈনিক জনকণ্ঠে কাজ করেছি কিছুদিন, দৈনিক ইত্তেহাদ পত্রিকাতে কাজ করেছি, দৈনিক রূপালী পত্রিকাতে কাজ করেছি, বাংলার বাণীতে কাজ করেছি কিছুদিন, সাপ্তাহিক বিক্রমে কাজ করেছি। সর্বশেষ আচ্ছা এরপরে ফেনী প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ডিজিটাল সময় পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছি। করোনাকালে আচ্ছা ফেনী অনেকটাই বলা যায় নিরুপায় হয়ে রুটি রুজির যে অবস্থা, সারা পৃথিবী জুড়ে করোনার যে মহামারী জি আপনারা জানেন, সারা পৃথিবীর মানুষ বহুলাংশে বেকার হয়ে গেছে, কর্মহারা হয়ে গেছে। এমতো অবস্থায় আমি ফেনী আসি, করোনার জন্য যেতে পারি নাই। স্টারলাইনের ব্যবস্থাপনা পরিচালক এবং ফেনীর পৌর মেয়র হাজী আলাউদ্দিন সাহেব জি আমাকে ডেকে নিয়ে ওনার পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে সেই দায়িত্ব আমি পালন করে চলেছি। পাশাপাশি স্টারলাইন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা হিসাবেও আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব আমি পালনের চেষ্টা করে যাচ্ছি। বর্তমান এ হলো আমার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। আমি 2 ছেলে 2 মেয়ের জনক। বড় মেয়ে বিয়ে দিছি ফেনীতে, ফেনী হাজারি বাড়িতে বিয়ে দিছি। মোহাম্মদ হোসেন হাজারি, বেন্ডু হাজারি ওরফে বেন্ডু হাজারির বড় ছেলে বিপ্লব হাজারি, শওকত ইমরান বিপ্লব হাজারির কাছে আমার বড় মেয়ে বিয়ে দিই। ওই ঘরে একটা আমার নাতি আছে ইশাল হাজারি, আচ্ছা তাকে নিয়ে অবসর সময়টা যায়। ছোট মেয়ে অনার্সে পড়ছে, আইএলটিএসও করছে। ইচ্ছা আছে উচ্চশিক্ষার জন্য কোনো ভালো রাষ্ট্রে পাঠানোর। এতদিনে হয়তো হয়ে যেত, করোনার কারণে এটা বাধাপ্রাপ্ত হয়েছে। তো ইচ্ছার আমার এখনো সেট ঘটেনি। আমার ইচ্ছা আছে বাইরে তাকে পাঠিয়ে উচ্চশিক্ষার জন্য পাঠাবো। এই আর এরপরের প্রশ্ন করতে পারো। জি ধন্যবাদ আপনাকে। ছোটবেলা থেকেই বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখতেন? ছোটবেলা থেকে আসলে মা বাবার, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আব্বা আম্মার অন্তিম আচ্ছা ইচ্ছা থাকে ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই ধরনের দুইটা জিনিসে, এই দুইটা অপশনটাকে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা বেশি বেশি আপনার স্বপ্ন দেখে আর কি। তারপরেও আমরা যে সময় 1986 সালে মেট্রিক পাস করি, এসএসসি পাস করি, ওই সময়টা আচ্ছা ছিল ওই সময়টা ছিল জাতীয় পার্টির শাসনামল। 86 সালে আমরা যখন পরীক্ষা দিতে যাই, ওই সময় সারা বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষকেরা ধর্মঘটে ছিলেন। আমাদের পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে। কোনো এক্সামিনার ছিলেন না, পরিদর্শক কোনো স্কুলের কেউ আপনার সেখানে ইনভলভ ছিলেন না। এমতো অবস্থায় আমার রেজাল্ট যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি বটে, বাট স্টার মার্কটা খুব ইচ্ছা ছিল পাওয়ার। সাধারণ সময় পরীক্ষা হলে হয়তো পাইতাম। ওই সময় আচ্ছা স্কুলের যারা ছিলেন সবাই চতুর্দিকে বই খুলে লিখছেন। ওই অবস্থা দেখে যেটা জানতাম সেটাও ভুলে গেছি। তারপরেও ফার্স্ট আচ্ছা ডিভিশন নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। এরপরে ফেনীতে 86 থেকে 90 পর্যন্ত রাজনীতির যে উত্তাল তরঙ্গ ছিল, সকালে ঘুম ভাঙতো বোমের আওয়াজে, রাত্রে ঘুমাতে যেতে হতো বোমের আওয়াজে। এই পিচ্ছিল জি সময়টুকুর মধ্যে ফেনীর শিক্ষা ব্যবস্থায় চরমভাবে ধস নামে।
উচ্চাকাঙ্ক্ষী মা বাবার সন্তানেরা যে রেজাল্ট দেওয়ার কথা পাওয়ার কথা সেটা তখন পায়নি, যার দরুন ইন্টারমিডিয়েটে গিয়ে আমি সেকেন্ড ডিভিশন পাই। এরপরের অবস্থা আরো ছিল ভয়াবহ। তো আচ্ছা। ওই সময় রেজাল্টের ভিতরে যে তারতম্য, দুইটা ফার্স্ট ডিভিশন পাইলে পরে হয়তো ভালো কিছু চিন্তা করতাম, পাই নেই। ডিগ্রিতে ভর্তি হই, পিচ্ছিল অবস্থার মধ্য দিয়ে শ্রেণীতে আর লেখাপড়া হয় নাই, চলে যাই ঢাকায়। সেখানে যাওয়ার পরে যাদের নাম আমি দেখেছি পাঠ্যপুস্তকের বইতে, কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, সৈয়দ জি। আলী আহসান, ওনাদের সংস্পর্শে গিয়ে হঠাৎ চেঞ্জ হয়ে গেলাম যে আমি একজন সাংবাদিক হব, আমি একজন কবি হব, আমি একজন গল্পকার হব। এবং ভালো মানুষের সংস্পর্শে থাকলে যেটা হয়, ওই ওনাদেরকে অনুসরণ করতে গিয়ে আসলে একজন সাংবাদিকই হয়ে যায় শেষ পর্যন্ত। সংবাদপত্রকেই আপনার লালিত স্বপ্নের মতো এখনো নিয়ে যাচ্ছি, বয়ে বেড়াচ্ছি। সংবাদপত্র দিয়ে আর তো কিছু করার সময় নাই, 30 বছর কাল অতিক্রম করেছি সংবাদপত্রের মধ্য দিয়ে। আসলে শিখছি সাংবাদিকতার কাজ, এডিটিং এর কাজ, সংবাদপত্রের কাজ। অন্য কিছুতে যাওয়ার সুযোগ থাকলেও এখন আর নাই, সেটা শেষ। এখন আপনার সংবাদপত্র নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আর মাঝে মাঝে লেখালেখি করি, কবিতা লিখি, গল্প লিখি। 3-4টা বইয়ের যন্ত্রস্থ অবস্থায় আছে, সময় সুযোগ আচ্ছা। করে বইগুলো বের করব। এটা হলো আমার শেষ ইচ্ছা আর কি। আর সফলতার গল্পে আড়ালের গল্প বলতে যে জিনিসটা বোঝায়, আসলে অর্থনৈতিকভাবে তেমন একটা সফল হতে পারি নাই, কিন্তু সামাজিকভাবে যথেষ্ট সফল বলা যাবে। এ জি। পর্যন্ত মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, আমিও আশার উপরে বেঁচে আছি আমৃত্যু। মানুষের সেবায় কাজ করতে চাই, সংবাদপত্রের মাধ্যমে সেবা দিয়ে অসহায়, নিরন্ন, অধিকার বঞ্চিত, মানবাধিকার বঞ্চিত মানুষের পক্ষে লড়ে যাওয়ার ইচ্ছা আমার রয়েছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট। জি, ধন্যবাদ আপনাকে। সাংবাদিকতা সমাজের দর্পণ, সমাজের আইকন। আপনি সর্বপ্রথম কোন পত্রিকার মাধ্যমে সাংবাদিক করেছেন এবং শুরুটা কেমন ছিল? যদি ওভাবে বলতে হলে বলতে হয়, ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক পথ, মরহুম বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওদুদ মিয়া মাধ্যমে প্রথমে সংবাদপত্রের হাতে ঘড়ি, দুই একটা আচ্ছা। লেখা লিখতাম, দুই একটা রিপোর্ট করতাম, ওটা উনি ছাপাতেন। অনুপ্রেরণা পাই মরহুম ওদুদ মিয়া সাহেবের কাছ থেকে। এরপরে লেখাপড়ার ফাঁকে ফাঁকে কাজগুলা করা হইতো। এরপরে ঢাকায় যখন যাই, তখন কবি আল মাহমুদ সাহেবের সাথে যে পত্রিকাতে কাজ করতে গেছি, কর্মসূত্রে ওনার সাথে আমার পরিচয়। ওনার আচ্ছা। কাছ থেকে যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি। পাশাপাশি না বললে নয়, আমার যিনি সাংবাদিকতার ওস্তাদ বা আমি যাকে অনুসরণ করি চলি, ওই ভদ্রলোকের নাম হলো মাসুমুর রহমান খলিলি। উনি একজন বড় মাপের সাংবাদিক। জি। ওনার কাছ থেকে সাংবাদিকতায় যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি। মিলন ইসলাম নামে একজন বর্তমানে কানাডা প্রবাসী, উনিও যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন। আরেকজন আছেন বাংলাদেশ টাইমসে সাংবাদিকতা করতেন, সিনিয়র সাংবাদিক ফিরোজ ভাই। বর্তমানে তিনি আমেরিকান এম্বাসির জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। ওনার কাছ থেকে যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি। ডিউজের একাংশের সভাপতি ছিলেন এলাহি নেওয়াজ খান সাজু ভাই, ওনার কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পেয়েছি। না বললে নয়, আরো দু একজন লোক আছেন, বিশেষ করে সৈয়দ আলী হাসান স্যারকে অনুসরণ করতাম, ওনার সংস্পর্শে ধন্য। ডক্টর আলাউদ্দিন আলাজাদ স্যার,
ওনার বাসায় যেতাম, ওনার কাছ থেকে শুনতাম। শাহাবুদ্দিন নাগরি, উনি ছিলেন কাস্টমসের কমিশনার, উনি লিখতেন ভালো। আরেকজন আছেন ফখরুজ্জামান চৌধুরী, উনিও গত হয়েছেন, উনি অনুবাদক ছিলেন, ভালো রাইটার ছিলেন, উনিও বলতেন। তারপরে আব্দুল মান্নান সৈয়দ, উনিও গত হয়েছেন, উনিও যথেষ্ট অনুপ্রেরণা দিতেন। আরেকজন আছেন বিচিত্রার সম্পাদক, স্বাধীনতার পরবর্তী সময় বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন কবি আচ্ছা। কবি উনি ফজলুর রহমান, ফজলু ভাই বলি আমরা সাধারণত। ওনার কাছ থেকে যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি। আসলে অনুপ্রেরণার মধ্য দিয়ে আগাইতে গিয়ে সাংবাদিকতার ভিতরে আবদ্ধ থেকে যাই। আর আমার পরে যারা আচ্ছা। ঢাকায় গেছে, বিভিন্ন কাজ করেছেন বা ভবঘুরে ঘুরছেন, বিভিন্ন সময় 50 টাকা 100 টাকা নিত আমার কাছ থেকে, তারা আজকে ঢাকায় প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, কিন্তু সামাজিকভাবে আগাইতে পারেন নাই। অর্থবিত্তের মালিক হয়েছেন বটে, কিন্তু সামাজিকভাবে তেমন উঠে আসতে পারেন নাই। আল্লাহর কাছে মহান রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ খুব ভালো রেখেছেন, খুবই ভালো রেখেছেন। এই ঋণ শোধ করে এই শুকর আদায় করার কিভাবে করব জানি না। আজকে পত্রিকায় কাজ করার সুবাদে সমাজের সুইপার কলোনি থেকে আপনার সেক্রেটারিয়েট পর্যন্ত সবার সাথে মিশার সুযোগ হয়েছে, জি। প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মিশার সুযোগ হয়েছে। আজকে বিভিন্ন এক জায়গায় গেলে একটা চেয়ার ডেকে দিয়ে সাংবাদিক সাহেব আসছেন। এটা মূলত এই পেশাটাকে ভিত্তি করে, এই পেশাটার যে একটা, ওই যে বললেন সমাজের দর্পণ, জাতির বিবেক বলেন, আয়না বলেন, আমরা তো মানুষের পক্ষে কথা বলি। একজন সাংবাদিক এটা যে কোনো মানবাধিকার সংগঠনের, যে কোনো মানবাধিকার কর্মীর চেয়ে অনেক অনেক বেশি কাজ করে। বিশেষ করে আপনি জি। যখন একটা নিউজ করেন, ওই নিউজটা জনকল্যাণে যায়। আপনার নিউজটা যখন প্রচার হওয়ার পরে মানবাধিকার সংগঠনগুলো এগিয়ে আসে, তার আগ পর্যন্ত তারা জি। সেটা জানে না। তার সবচেয়ে বড় ইনসানিয়াত প্রতিষ্ঠার সংগ্রামে আপনি অগ্রসর হয়নি, এটা নিঃসন্দেহে আপনাকে বলতে হবে। এভাবে চলছে আর কি। অনুপ্রেরণা তো অনেকের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে যাদের কথা না বললেন ও তাদের কথাই বলেছি। আব্বা ছিলেন কৃষক মানুষ, অত কিছু বুঝতেন না। আম্মা ছিলেন সেকালে, বলতো আমার ছেলেটার আল্লাহ ভালো রাখুক, অতটুকু দোয়াই পাইছি, দোয়াই করেছেন। অনুপ্রেরণা বলতে ওই বাপের তো এক সন্তান, দুই ভাই ছিলাম, এক ভাই মারা গেছেন আগে, আমি তো একা ছিলাম। আমার সিদ্ধান্তের বাইরে কে কোথাও যাননি, বা আমি যেটা করছি ওইটা ওনাদের কাছে ভালো লেগেছে, এটাই আর কি। তারপরে জি, এমনটা বললেন। সাংবাদিকরাই সমাজের প্রকৃত চিত্র আমাদের মাঝে তুলে ধরেন। আহ, অনেকগুলো পেশার মধ্যে আপনি সাংবাদিকতাকে কেন বেছে নিলেন? ওই যে বললাম, এটা এমন একটা পরিচ্ছন্ন পেশা, যদি আপনি পরিচ্ছন্ন রাখতে চান, সমাজের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বা ইনসানিয়াত প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের অগ্রগণ্য ভূমিকা আপনিই পালন করতে পারেন, যদি আপনি স্বচ্ছ থাকেন। আজকাল তো জি। আপনার সাংবাদিকতার ডেফিনিশনটাই অনেকে জানে না, কিন্তু সোশ্যাল মিডিয়া হোক বা সাংবাদিকতার নীতিমালার না থাকার কারণে হোক, যে কেউ নিজেকে সাংবাদিক হিসাবে দাবি করে বসে। আসলে সাংবাদিক হিসাবে দাবি করার নীতিমালা না থাকার কারণে সবাই এই দাবিটা করতে পারতেছে। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষিতে গরু ছাগলের পর্যন্ত তালিকা আছে, হাঁস মুরগির তালিকা আছে, কয়টা বাঘ আছে জি। তারও তালিকা। কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিক কয়জন? তথ্য মন্ত্রণালয়ের কাছে আমরা বহুবার দাবি জানিয়েছিলাম, কোনো তালিকা নেই, সাংবাদিকতার তালিকায় প্রণয়ন হয়নি। বাংলা কে সাংবাদিক কে সাংবাদিক নন, এটা চিহ্নিত করা একটা জি। ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াইছে। তারপরে আসেন সাংবাদিকদের যারা এখনো আছে, কলম কলম সৈনিক। এই জি। করোনা কালে
250 জন সাংবাদিক প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, বিভিন্ন মিথ্যা মামলা থেকে আরম্ভ করে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ইদানিং খুব আপনারা ফরিদুল মোস্তফার কথা শুনেছেন। জি সে সংবাদপত্রের মাধ্যমে অসামাজিক কার্যকলাপগুলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই ছিল তার অপরাধ। এখন যারা সুবিধাবাদী, যারা সন্ত্রাস এবং সন্ত্রাসীদের লালন পালন করে, এবার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, তারা তার এই লেখাটাকে বরদাস্ত করতে পারে নাই, তার নামে 6টা মামলা দিয়েছে। ফেনীর দিকে তাকান, অপ্রিয় সত্য নিউজটা করার প্রেক্ষিতে এর আগে জাহাঙ্গীর আলম সরকার যাওয়ার প্রাককালে ফেনীর পুলিশ সুপার ছিলেন, 6 সাংবাদিকের বিরুদ্ধে 24টা মামলা দিয়ে গেছে। অথচ এই মামলাগুলো 2010-এর, 2012 সালের, 2013 সালে সম্পূর্ণ গায়েবী মামলায় সম্পূর্ণ সার্জশিটভুক্ত করে গেছে। এই যে অনিয়ম, এটার জন্য যুগ উপযোগী কোনো আইন নেই। সাংবাদিক এই যে আমরা আন্দোলন করেছিলাম ডিজিটাল 57 ধারার বিরুদ্ধে, সেটা রহিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আরেকটা আইন ওনারা বলবৎ করেছেন, সেটা হলো ডিজিটাল 32 ধারা। ওই আইনে সাংবাদিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছে করলে কোনো দুর্নীতিবাজের ছবি আপনি তুলতে পারবেন না, তার অনুমতি নিয়ে তুলতে হবে। আপনি বলেন কেউ একজন দুর্নীতি করলেন, অর্থ লেনদেন করলেন, আমি তাকে জানাই কি আপনি ছবি তুলতে পারবেন? কখনো না। তো এই ধরনের আইন আমরা চাই, সাংবাদিক সুরক্ষার একটা যুগ উপযোগী আইন। সাংবাদিকদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে মামলা হলে সরকার গেজেট করেছে, সার্জশিটের আগ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। আমরাও তো রাষ্ট্রের 4টা স্তম্ভের একটা স্তম্ভের প্রতিনিধিত্ব করতেছি। একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে 4টা খুঁটির উপরে: শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর মিডিয়া। যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতেছি, আমাদেরও তো একটা সম্মান আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঘোষিত রুলস অফ বিজনেস অনুযায়ী প্রত্যেকটা সংবাদকর্মীর এক একটা সম্মান আছে। আজকে যদি থানার ওসিকে স্যার না ডাকেন, উনি গোস্বা করেন। ইউনূস সাহেবকে স্যার না ডাকলে উনিও গোস্বা করেন। সংবাদপত্রের পেশাদার কোনো সাংবাদিক কাউকে স্যার ডাকার এখতিয়ার নেই, এ ধরনের নজির নেই। একমাত্র ইউনিভার্সিটির ফুল প্রফেসর যারা, তাদেরকে আমরা স্যার ডাকি, আদরার জন্য কাউকে না। আপনি দেখে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সাংবাদিকেরা আফা ডাকে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে যদি সাংবাদিকেরা আপা ডাকে, একজন ইউনুকে স্যার ডাকতে হবে কেন? স্যার খারাপ শব্দ না, স্যারের বাংলা অর্থ হইল জনাব, জনাবা। আমি ওভাবে না বলে আমি যদি ইউনুকে সরাসরি বলি, ইউনু সাহেব কেমন আছেন, তো উনি মাইন্ড করবেন। তো এক্ষেত্রে হয় কি, আমরা বিভ্রান্ত হই। আমাদের যে নীতিমালা আছে, সাংবাদিকদের যে স্বীকৃতি আছে, একজন প্রথম আলোর সম্পাদক, উনি একজন সিনিয়র সচিবের পদমর্যাদা সম্পন্ন। ধরেন স্টার লাইনের সম্পাদক একজন ডিএস অর্থাৎ ডেপুটি সেক্রেটারির পদমর্যাদা সম্পন্ন, অর্থাৎ ডিসির পদমর্যাদা সম্পন্ন। এভাবে প্রত্যেকটা সাংবাদিক এবং সংবাদকর্মীর ডেফিনিশন অনুযায়ী তাদের মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে এই মর্যাদাটুকু আমাদের সব সাংবাদিক পায় না। এটার জন্য অনেকাংশে আমরাও দায়ী, আমরা প্রতিবাদ করি না। আমাদের
ভিতরে বিভিন্ন রকম বিভাজন আছে, গ্রুপিং আছে। গ্রুপিংয়ের প্রেক্ষিতে যাই আমরা অনেকটাই অন্যের কিরণকে পরিণত হই। আমরা অপ্রিয় সত্যটা তুলিয়ে আনি না, তুলিয়ে আনতে পারি না, আমাদের সে সৎসাহস নাই। আরেকটা কারণ আছে সেখানে, যেন কোনো জেলা প্রতিনিধির অনারিয়াম খুব কম, বহু পত্রিকায় দেয় না, উনি কিভাবে চলবেন? উনি বিজ্ঞাপন কালেকশন করেন, বিজ্ঞাপনের কমিশন পান, অথবা উনি কারো পক্ষে লিখলেন, তার কাছ থেকে ডোনেশন পান। সুতরাং তাকে রাগানো যাবে না, তাকে রাগালে, তার অনিয়মগুলা তুলে ধরলে তার ডোনেশন বন্ধ হয়ে যাবে। এইসব প্রেক্ষিতে আসি, সংবাদপত্র বা সাংবাদিকতার ভিতরে একটা আপনার চুনা লেগে গেছে, একটা কলঙ্ক লিপিত হচ্ছে। আর এসব বিবেচনায় প্রত্যেকটা জায়গায় সাংবাদিকদের মধ্যে সাংবাদিকেরা বিভাজিত, আজকে বিভিন্ন খণ্ডে বিভক্ত। তো এটা একটা মহান পেশা, যদি আপনি ওই পেশাটাকে নিজের অন্তর থেকে আপনি গ্রহণ করতে পারেন, আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা আপনাকে সামনে নিয়ে যাবে। কোনোরকম সামসামি করে ও দালালি করে সাংবাদিকতায় আর যাই হোক প্রতিষ্ঠা পাওয়া যায় না। কয়দিন আপনার মানুষের কাছে, এলাকার মানুষের কাছে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাময়িক সুবিধা আপনি হয়তো পাইলেন, কিন্তু পরবর্তীতে আপনাকে সবাই আঙ্গুল তুলবে। আর অন্তত এই জি ধন্যবাদ। জিনিসটুকু। জি বলেন। জি ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যাশা করি সরকার এবং প্রশাসন সাংবাদিকদের প্রতি আরো বেশি আন্তরিক হবে, যাতে সাংবাদিক নিপীড়ন অত্যাচার বন্ধ হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনার কাছে জানতে চাইবো, আপনি এ পর্যন্ত কয়টি পত্রিকায় কাজ করেছেন? ওভাবে তো বলতে পারবো না। আপনি প্রথম হাতে ঘড়ি হয় আপনার সাপ্তাহিক পথ, আচ্ছা। সাপ্তাহিক পালাবদল, অঙ্গীকার ডাইজেস্ট, দৈনিক রূপালী, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেহাদ, দৈনিক বাংলার বাণী, তারপরে ফেনী প্রতিদিন, ডিজিটাল সময়, স্টারলাইন। প্রায় 10টা, আরো থাকতে পারে, আরো দু একটা আছে হয়তো। এই পত্রিকাগুলোতে আমি গত 30 বছর ধরে বিভিন্ন সময় আমি কাজ করে আসছি। জি ধন্যবাদ। আমরা জানি আপনি ফেনীর বাইরে পত্রিকাগুলোতে কাজ করেছেন। আপনি দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক হওয়ার পিছনে গল্পটি জানতে চাই। আসলে করোনা কালে ঢাকায় ফেনী আসি, দীর্ঘদিন ফেনীতে অবস্থান নেই। তার আগে জি। ফেনী প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পাই। দায়িত্ব আচ্ছা। পাই বলতে সভাপতি নির্বাচিত হই। এটা সভাপতি নির্বাচিত হওয়ার পর এটা ফলাও করে জাতীয় এবং স্থানীয় দৈনিকগুলোতে, অনলাইনগুলোতে এটা প্রচার হয়। তার আগে আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে ছিলাম। তো ফেনীতে আমার একটা নেটওয়ার্ক বরাবরই ছিল। তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। আর স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন সাহেব, বর্তমানে তিনি ফেনীর মেয়র, উনি আমার প্রায় 35 বছরের সম্পর্কিত একজন লোক, আমার একজন ভালো বন্ধু। উনি আগেও আচ্ছা। চেয়েছিলেন আমাকে ফেনী আসলে স্টারলাইনটা ধরার জন্য, স্টারলাইনের দায়িত্ব নেওয়ার জন্য। আসলে ঢাকায় ছেড়ে আসি নেই বিদায় ওই দায়িত্ব নেই। মাঝে প্রয়াত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম সাহেব একটা পত্রিকা বের করেছিলেন, ফেনী প্রতিদিন। ওই পত্রিকার জি। দায়িত্ব নেওয়ার পরে উনি একটু অনুযোগ করেছিলেন, আমি তো তোমারে বলছিলাম আমার পত্রিকাটার দায়িত্ব নিতে, নেও না, এখন একটা আমারটাই নিছো। আলো এটা তো আমি ঢাকা থেকে করি, আপনারটা গেলেও তো ফেনী থেকে করতে হবে। তো ঠিক আছে, যখনই তুমি ফেনী আসো স্টারলাইনে তোমার দরজা খোলা। আর তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে, অত্যন্ত সজ্জন ব্যক্তি, মডারেট মুসলিম পরিবারের লোক তারা। 5টা ভাইয়ে নামাজ কলমা পড়ে, তারপরে জি। হজ এরা দিতে থাকে তাদের। বা 8টা আপনার গ্রুপ অফ কোম্পানির 8টা প্রতিষ্ঠান আছে, প্রায় 10,000-এর উপরের লোক এখানে কাজ করেন। উনি ফেনীর মেয়র হওয়ার পরেও
করোনাকালে সাংবাদিকদেরকে সর্বোচ্চ উনি ত্রাণ অনুদান দিয়েছেন। ওনার জি স্টারলাইন পরিবার থেকে একবার, পৌরসভা থেকে 2 বার, মোট 3 বার উনি ফেনী সাংবাদিকদেরকে ত্রাণ সহযোগিতা দিয়ে সাংবাদিকদের পাশে থেকেছেন। তো এই সমস্ত কারণে ওনার প্রতি আমি আরো দুর্বল হয়ে যাই। উনি যখন বললেন স্টারলাইনে কাজ করার জন্য, আসলে ওভাবে নিষেধ করতে পারি নাই, আর ওভাবেও বলেন নাই। উনি বললেন যে তুমি একটু স্টারলাইনে আসতে পারবা? আলে হ্যাঁ ভাই আসতে পারবো, হোয়াই নট। আমি ওনার সাথে যাই। উনি পত্রিকার ব্যাপার নিয়ে বিভিন্নভাবে আলোচনার একটা পর্যায়ে বললো যে না, তুমি তাহলে স্টারলাইনে দায়িত্ব নিতে হবে। তা আমি ওনার কথায় অনেকটা নিমরাজি ছিলাম। তো পরবর্তীতে তার ছোট ভাই স্টারলাইনের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন বললেন, ভাইয়া আপনি এখানে কাজ করেন, আমরা আপনাকে আপন ভাইয়ের মতো দেখি। তো যাক, ভাইয়ের মতন দেখলে তো ওখানে আর অন্য কিছু বলার নাই, কাজ তো করতে হয়। ওই সূত্রে কাজ করতেছি। মোটামুটি ওখানে কাজ করার পরে যথেষ্ট সাড়া পাইছি। পত্রিকারও মেকআপ গেটআপ এর পরিবর্তন নিয়ে আসছি। একই সাথে পত্রিকার নিউজের পরিবর্তন আনছি। আর দ্বিতীয় পৃষ্ঠায় প্রতি রোববার সাহিত্য বিভাগটা চালু করেছি এবং ফেনীর আচ্ছা ইতিহাস বিষয়গুলো তুলে আনার জন্য বিভিন্ন যারা লেখেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। আজও আমাদের পত্রিকাতে সাহিত্য পাতায় একজন সাবেক জয়েন্ট সেক্রেটারি আফরোজা পারভিন, উনি সর্বশেষ কর্মস্থ ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ভারত ছিলেন। প্রায় 80টা প্রকাশনা আছে ওনার, ভালো রাইটার। ওনার কাছ থেকে, উনি আচ্ছা ঢাকায় থাকেন, থেকে আমরা লেখা নিয়ে আসছি, কালকে সেটা প্রকাশ হবে। তো এইভাবে চাচ্ছি তিল তিল করে স্টারলাইনের অবস্থান তো আছেই, অবস্থানটাকে আরো ডেভেলপ করার জন্য আমি কাজ করে যাব। জি ধন্যবাদ। আমরা আশা করি, প্রত্যাশা করি দৈনিক স্টারলাইন আরো অনেক দূর এগিয়ে যাবে আপনার হাত ধরে। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে, আমি একটি কমেন্ট নিচ্ছি। হুম। এমডি মুক্তার হোসেন রাহিম তিনি লিখেছেন, শুভকামনা রইল জসিম মাহমুদ ভাইয়ের জন্য। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এস এচ মুসাফির লিখেছেন, আপনি সফল একজন মানুষ, আপনার এই সফলতা ও অনুপ্রেরণা কে জাগিয়েছিল? আসলে সফলতা, আপনি যদি একজন পরিচ্ছন্ন ব্যক্তি হন, সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা থাকে, আপনার আবেগ আর বিবেক দ্বারা যদি আপনি চালিত হন, এই অনুপ্রেরণা আপনার থেকে সৃষ্টি হয়। এখানে আসলে আমাদের সমাজ ব্যবস্থা একটা জিনিস দেখবেন, কেউ যখন এগিয়ে যায়, এগিয়ে যেতে চায়, তখন পিছন থেকে অনেকে টান ধরে টেনে ধরে, উঠতে দেয় না। যেমন জি আমাদের জাতীয় খেলা হাডুডু, একজন সামনে গেলে সবাই দড়ি চাপে, তাকে আগাইতে দেয় না। একই পরিস্থিতি আমাদের সমাজ ব্যবস্থারও আছে। তারপরেও আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আপনার পরিবেশের থেকেও বেশি যেটা দরকার, পরিবেশ বিশাল একটা অবদান রাখে, তার থেকেও বেশি যে জিনিসটার প্রয়োজন সেটা হলো আপনার মনোভাব, আপনার দৃঢ়চেতা, আপনার এম, আপনার লক্ষ্য। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, এটা হলে আপনি ইনশাল্লাহ বিফল হবেন না, সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি এমডি আল মাহমুদ লিখেছেন, আপনি কবি আল মাহমুদের সাথে কোন পত্রিকায় কাজ করেছেন? কবি আল মাহমুদের সাথে আমি কাজ করেছি পালাবদল পত্রিকায় এবং অঙ্গীকার ডাইজেস্ট পত্রিকায়। অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক ছিলেন আজম ওবায়দুল্লাহ, আর পালাবদল পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুস সালাম, উনি গত হয়েছেন। আল মাহমুদ সাহেব ছিলেন ওটার উপদেষ্টা সম্পাদক। একই সাথে আচ্ছা, ওনার পত্রিকা বলেই সবাই জানতেন আর কি। ধন্যবাদ ভাই। জি সাদিক হৃদয় লিখেছেন, ধন্যবাদ বন্ধু, এগিয়ে যাও। ধন্যবাদ সাদিক হৃদয়। আহ,
নুরুল আমিন শিমুল লিখেছেন কবি আল মাহমুদ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। রাইট, তিতাস পাড়ের কবি। নুরুল আমিন শিমুল তিনি আরো লিখেছেন একজন মানুষ সফল হতে হলে তার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন? ধন্যবাদ। একজন মানুষ সবল হইতে হইলে আগে পরিশ্রম, 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 এরপরে আপনার সততা এবং নিষ্ঠা। পরিশ্রম, সততা আর নিষ্ঠার সংমিশ্রণে আপনি এগিয়ে যেতে পারবেন, আর কোনো বিকল্প নেই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দর্শক আমাদের প্রোগ্রামে কমেন্ট করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। যে আপনার কাছে জানতে চাইবো ফেনী প্রেস ক্লাবের সভাপতি হওয়ার পিছনের গল্পটি। আমি গত 5 বছর আগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF ফেনী জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করি এবং 3 মাসের মধ্যেই এটা সফল কাউন্সিলের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হই। আচ্ছা। এরপরে গত 5 বছর ফেনীর 6টা উপজেলায় 6টা, প্রথম বছরে এটা করেছি 6টা উপজেলায় 6টা কমিটি, জেলায় 1টা কমিটি, মোট 7টা কমিটি। এই 7টা কমিটি পরিচালনা করতে গিয়ে ফেনীর তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গত 5 বছরে এই সংগঠনের পিছনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র আমার ব্যক্তি পরিচয়, কোনো সংগঠনের নাম বিক্রি করে নাই। আমার যারা সোর্স আছে, ঢাকায় যারা বন্ধু বান্ধব, ঢাকায় চিটংয়ে যারা প্রতিষ্ঠিত, তাদের সমন্বয়ে বেশ কিছু টাকা খরচ করি। সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমি প্রচুর কাজ করি এবং ফেনীর সাংবাদিকদের মধ্যে তৃণমূলের যে সাংবাদিকেরা আছেন বিভিন্নভাবে তারা উপেক্ষিত হতেন, অবজ্ঞা অবহেলার শিকার হতেন, নির্যাতনের শিকার হতেন, হামলা মামলার শিকার হতেন, তাদের পাশে আমি দাঁড়াই। তো এভাবে ফেনীতেও সারা বাংলাদেশের পাশাপাশি অন্য ডিস্ট্রিক্টেরও দাঁড়িয়েছি, মানববন্ধন করেছি, ফেনীর সাংবাদিকদের জন্য মানববন্ধন করেছি, দাঁড়িয়েছি। এতে আমার পরিচিতিটা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং সাংবাদিকদের মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করেছি বলে আমার বিশ্বাস হয়। এরপর ফেনীতে আপনারা জানেন বিভাজন আছে, সাংবাদিকদের মধ্যে বিভাজন আছে। এই বিভাজনটা 6 বছর আগ থেকে সৃষ্টি হয়েছে ফেনী প্রেস ক্লাবকে নিয়ে। তখন দুই পক্ষে মারামারি হয়, প্রেস ক্লাবের দুই পক্ষে মারামারি হয়, মামলা হয় এবং প্রেস ক্লাবটা এখনো পর্যন্ত সিলগালা। কিন্তু যে স্বার্থের জন্য এই মারামারিটা, সে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য এই দুই গ্রুপের এক গ্রুপও কোনোরকম কোনো উদ্যোগ গ্রহণ করে নাই গত 6 বছরে। হয় আরো যে 6 বছরে ফেনীতে ন্যূনতম 100 জন সাংবাদিক সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, অনলাইন বলেন, বিভিন্নভাবে এই সাংবাদিকদের একজন সিনিয়র একটা ডিসির মহোদয়ের অফিসে গেলেন, জুনিয়র পাশে বসা, সিনিয়র ওনাকে চিনেন না, সিনিয়র জুনিয়রকে চিনেন না। এই যে আপনার গ্যাপ, এটা উপলব্ধি করলাম। একই সাথে এখন যারা সাংবাদিকতা আসছেন প্রত্যেকে আপনার এডুকেটেড, কোয়ালিফাইড লোক। চাকরির এই দুর্মূল্যের বাজারে অন্য কিছু করতে না পেরে হয়তোবা সাংবাদিকতার পিছনে দাবিত হচ্ছেন, কাজ করছেন, কিন্তু সিনিয়ররা এই জুনিয়র সাংবাদিকদেরকে কাজ শিখাইতে এবং স্বীকৃতি দিতে চরম অনীহ। এই প্রেক্ষিতে এবং মফস্বল করতে গিয়ে একজাক তরুণ সাংবাদিক আমাকে পরিচিত বলবিত করলেন যে ভাই প্রেস ক্লাব করা যায় কিনা। বললাম না, ওভাবে না। যাক, আমি আর করি নেই।
পরবর্তীতে SM ইউসুফ আলী, বর্তমান আমার সেক্রেটারি ইউসুফ আলী নেতৃত্বে মূলত আমাদের NN জীবন, শাহজালাল রতন, ইউসুফ আলী সহ বেশ কিছু সিনিয়র সাংবাদিক আমাকে ডাকলেন, বললেন যে আপনি একটু আসেন, আমরা প্রেস ক্লাব নিয়ে কিছু কথা বলব। যাক, ওখানে ওনাদের আমন্ত্রিত অতিথি হয়ে ওখানে গেলাম। প্রায় 71 জন সাংবাদিক ওই সময় উপস্থিত হয়েছে হোটেল রেডিক্সে। ওখানে যাওয়ার পরে উপস্থিতি দেখে আয়োজকেরা বললেন যে না, আমরা একটা কমিটি করি প্রেস ক্লাব কেন্দ্রিক, এবং ওখানকার আরেকটা গ্রুপের সব সাংবাদিকেরা কিন্তু চলে আসছেন আমাদের এই আহ্বানে, কারণ তারা সুযোগ সুবিধা বলেন, স্বীকৃতি বলেন, এগুলো পাচ্ছিল না। একই সাথে প্রেস ক্লাবকে নিয়ে এক ধরনের ব্যবসা চলছে। এই ব্যবসা রহিত করার জন্য আমাদের আমন্ত্রিত হয়ে আমিও গেছি, এবং ওই গ্রুপের 3-4 জন ছাড়া সবাই আসছেন যে আমরা নতুন করে কিছু করতে চাই। তখন সেখানে অনেক কথাবার্তার এক পর্যায়ে বললেন সভাপতি কে হবে। তো আসলে আমি তো আমন্ত্রিত হয়ে গেছি, আমার ওই ধরনের ইচ্ছেও ছিল না, স্বাদও ছিল না। পরে ওখানে হাউস থেকে আওয়াজ উঠলো জসিম ভাই সভাপতি হবেন। আমি বললাম না, আমি একটা সংগঠনের সাথে অলরেডি আছি, আমি সভাপতি হব না। পরবর্তীতে অনেক বাক বিতণ্ডার পরে তারা আমাকে যখন রাজি করাতে পারছিলেন না, তখন হাউস থেকে সিদ্ধান্ত হয় সবাই সভাপতি, সবাই ভোটার। এই লক্ষ্যে সবাই হাতে একটা একটা করে সাদা কাগজ আর কলম দেওয়া হয় যে আপনি যাকে সমর্থন করেন তাকে আপনি ভোট দেন। তো দেখা গেছে 71-এর ভিতরে ম্যাক্সিমাম ভোটে আমার নাম লেখা আছে। এভাবে আমি গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই। যদিও এটা আমার জন্য বড় ধরনের একটা চমক ছিল যে ফেনীর সাংবাদিকেরা অন্তত, আর যাই হোক, আমার প্রতি যে আকুণ্ঠ সমর্থন দিয়েছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা হলো প্রেস ক্লাবের সভাপতি হওয়ার পিছনের গল্প। এরপর থেকে আমি প্রেস ক্লাবের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার টিমের সবাই ভালো এবং এডুকেটেড। আমি করোনাকালেও প্রায় 150 জন সাংবাদিকের বিভিন্ন মানুষের কাছ থেকে এনে আমি ত্রাণ সামগ্রী দিয়েছি, কোরবানে পাঞ্জাবি দেওয়ার ব্যবস্থা করেছি। এর মধ্যে আমরা কর্মসূচি দিয়েছি, কর্মসূচি সফলভাবে পালন করেছি। সাংগঠনিক নিয়ম হলো, আপনি কর্মসূচি যদি না থাকে ওই কমিটির আর কোনো মূল্য থাকে না। আপনার অ্যাক্টিভিটিস যদি না জানে মানুষ, না থাকে, তাহলে ওই এটাকে বলা হয় পকেট কমিটি। আসলে কার্যত আমি পকেট কমিটি করতে চাই নাই, বিদায় আমরা সচল আছি প্রত্যেকটা কাজে। এই যে আমাদের আকরামুজ্জামান সাহেব মারা গেলেন, গোলাপ চৌধুরী মহোদয় মারা গেলেন, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী, ওনার ডাক নাম গোলাপ চৌধুরী, ওনার মারা গেলেন। আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয় ভূমিকা পালন করতেছি। আমরা একটা বিবৃতি দিয়ে ওনাদের আত্মার মাগফিরাত কামনা। একই সাথে আপনি হয়তো জেনে থাকবেন, বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে 3 জন লোক ডাবল খেতাব পেয়েছিলেন। একজন বীর বিক্রম, বীর প্রতীক, একজনে পাইছে বীর প্রতীক, বীর প্রতীক ডাবল, আরেকজনে পাইছে বীরুত্তম বীর বিক্রম। আর যিনি বীরুত্তম বীর বিক্রম খেতাব পেয়েছিলেন, ওনার বাড়ি ফেনী। ওনার নাম হলো কমোডোর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহেদ চৌধুরী, মুন্সিরহাটে। আমি এই লোকটাকে আবিষ্কার করি এবং ফেনীতে এনে ওনাকে সংবর্ধিত করি। তো ওভাবে চাচ্ছি ফেনীতে ফেনীর যারা কৃতি সন্তান বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে রয়েছে, তাদেরকে আমরা ফেনীতে এনে আমাদের সাংগঠনিকভাবে তাদের যে স্বীকৃতিটা, তাদের যে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে না। আজকে জাফর ইমাম সাহেবকে সবাই চিনেন, কারণ উনি বীর বিক্রম, পাশাপাশি রাজনীতি করার প্রেক্ষিতে। আব্দুল ওয়াহেদ চৌধুরী বীরুত্তম বীর বিক্রম। 8 জন বীরশ্রেষ্ঠের পরে প্রথম মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ চৌধুরী
আটজন বীরশ্রেষ্ঠর পরে 7জন বীরশ্রেষ্ঠর পরে উনি 8ম নম্বরে আছেন। জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে উনি সর্বপ্রথম। এত বড় একটা অসামান্য অবদান যিনি রেখেছেন, ওনাকে ফেনীর মানুষ চিনেন না, কারণ উনি রাজনীতি করেন না। আমরা চাই আমাদের সূর্য সন্তানদেরকে আমরা আমাদের ফেনীর মানুষের কাছে, জাতির কাছে আমরা তুলে ধরতে। এভাবে ফেনী প্রেস ক্লাবের বেশ কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি, আমরা এভাবে পালন করতে চাই। আমরা এমপি মহোদয়ের অনুমতির অপেক্ষায় আছি। ওনার মাধ্যমে আমরা সাংবাদিকদের সন্তান যারা জিপিএ 5 পেয়েছেন বিভিন্ন ক্লাস 8 এবং ক্লাস 5-এ, তাদেরকে আমরা সন্নিবেশ করে আমরা প্রণোদনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। সার্টিফিকেট দেব, প্রণোদনার কিছু অর্থও দেব। একই সাথে কিছু নিরন্ন মানুষকে রিক্সা দেওয়ার আমরা একটা প্ল্যান নিয়েছি। এমপি মহোদয় যেদিনে বলেন ওদিনে আমরা দেব। তো এভাবে আমরা কাজ করতে চাই অসহায়, নিরন্ন, নির্যাতিত, নিপীড়িত, অসুস্থ সাংবাদিকদের পক্ষে পাশে দাঁড়াতে চাই। আমরা সদ্যপ্রয়াত ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদারের পরিবারের পাশে আমরা দাঁড়াতে সমর্থ হয়েছি। অল্প দেই, কিন্তু পাশে দাঁড়িয়েছি। এভাবে যতজন সাংবাদিক ফেনীতে আছেন, দল বুঝি না, কোনো বিভাজন বুঝি না, আমি বুঝি সব সাংবাদিক আমরা একই সূত্রে গাঁথা, আমরা একই পরিবারের সদস্য হয়ে আমরা থাকতে চাই, কাজ করতে চাই। ছোটদের আমরা কাজ শিখাবো, বড়দের আমরা শ্রদ্ধা করব। শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে বাকি পথটুকু এগিয়ে যেতে চাই। এই আশা এবং প্রত্যাশা সবসময়। জি, ধন্যবাদ আপনাকে। সাংবাদিকতা শ্রদ্ধার জায়গা, আবেগের জায়গা, প্রতি মুহূর্তে ঝুঁকির জায়গা। আপনি সাংবাদিকতা করতে গিয়ে কখনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? অসংখ্য অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছিলেন, মা বাবার দোয়া ছিলেন। আল্লাহর দয়া এবং মা বাবার দোয়ায় অসংখ্য পিচ্ছিল পথ থেকে আল্লাহ সোজা হয়ে দাঁড়াতে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। কখনো বিচলিত হইনি, কখনোই বিচলিত হইনি। কারণ আমার ভিতরে যদি আপনার সৎ সাহস থাকে, আপনি কাউকে ভয় পাবেন না। আপনি একটা অপরাধ করেন নাই, অপরাধের সাথে নাই, আপনাকে অন্য কেউ এসে মাথায় বাড়ি দেওয়ার আগে সেও তো চিন্তা করবে আসলে কি লোকটা ছিল কিনা। আমি কাজ করেছি মানুষের জন্য। মনে রাখবেন সব সময়, সন্ত্রাসী ফেনীর 16-17 লক্ষ মানুষের ভিতরে কয়জন সন্ত্রাসী আছে? পুরা ডিস্ট্রিক্টে হিসাব করেন 500 হবে না। তাহলে 17 লক্ষ মানুষ সে যে শক্তি, এটা মহৎ শক্তি। আর একজন কলম সৈনিকের কাছে কোনো সন্ত্রাসী কিছুই না। কারণ আমরা মানুষের পক্ষে কাজ করি। আমাদের যে কলমটা আছে, এই কলমের শক্তির চেয়ে, কলমের শক্তি মিসাইলের চেয়েও, যে কোনো বোমার চেয়ে, যে কোনো গুলির চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং কোনো কিছুতে বিচলিত হইনি, বিচলিত ইনশাল্লাহ হব না। সাময়িক টেনশনে ছিলাম, অতটুকু। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যারা সাংবাদিক হতে চায়, যেসব তরুণরা, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যেসব তরুণরা ইতিমধ্যে সাংবাদিকতায় আসছেন, তারা একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে সামনের পথগুলা এগিয়ে যাচ্ছে। আর যারা নতুন করে আসতে চান, তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো, সৎ সাহস থাকতে হবে। একজন সাংবাদিকের সৎ সাহস না থাকলে সাংবাদিকতা করা যাবে না। যদি সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চান, দয়া করে আইসেন না। কারণ এই পেশাটাকে আর কুলুষিত করবেন না। এই পেশাকে কুলুষিত করে আপনি টিকতে পারবেন না শেষ পর্যন্ত। আপনি মানুষের জন্য যদি কিছু করতে চান, সমাজের জন্য যদি কিছু করতে চান, সরকারের জন্য যদি কিছু করতে চান,
প্রশাসনের জন্য যদি কিছু করতে চান, ইনসানিয়াত প্রতিষ্ঠার জন্য যদি কিছু করতে চান, সর্বোপরি সমাজ উন্নয়নের জন্য যদি কিছু করতে চান, সাংবাদিকতা আসেন, শিখেন। আমি দোয়া করি আপনারা যারা আসতে চাচ্ছেন বা যারা এখনো নতুন আছেন, প্রথম কথা হলো আগে শিখতে হবে। শিখার কোনো বিকল্প নেই। আপনাকে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিকতায় পণ্ডিত বলে কেউ নেই, সবাই ছাত্র, এটা মনে রাখতে হবে। আজকের যে ঘটনাটা একটু পরে ঘটবে, সেই ঘটনাটা আমি জানি না, দেখা গেছে ওইটা অভিনব একটা ঘটনা, যেটা আমি নতুন করে শিখলাম। আমি আগে জেনে পরে মানুষকে জানাইলাম। তার মানে আমারও তো শিক্ষার শেষ নেই। সাংবাদিকতায় পণ্ডিত বলতে কোনো শব্দ নাই। প্রতিদিনে নতুন নতুন শব্দের সাথে, নতুন নতুন ঘটনার সাথে, নতুন নতুন গল্পের সাথে, নতুন নতুন কবিতার সাথে আপনাকে পরিচিত হতে হচ্ছে। এরপরে আপনি জানলেন, পরে মানুষকে জানালেন। সুতরাং এখানে সবজান্তা কেউ নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন লোকের বিকল্প নেই। যারা 2 দিন আগে আসছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেন, তাদেরকে শ্রদ্ধা সম্মান করেন, তাদেরকে শ্রদ্ধা করেন, তাহলে আপনি শিখতে পারবেন। আপনার কাছে একটা ভূম আছে, একটা টেলিভিশনের ভূম আছে, আপনি কোনো বড় পত্রিকার যে কোনো ভাবে প্রতিনিধি হয়ে গেলেন, আপনি বড় হয়ে যান না। কারণ আপনার শিক্ষাটা হলো আপনার বড়, পত্রিকাটা কোনো সাইনবোর্ড বড় না, এটা মনে রাখতে হবে। আর শিখার কোনো বিকল্প নেই। একটা সংবাদপত্র একটা ইন্ডাস্ট্রির মতো, অনেকগুলা আপনার বিভাগ আছে। আপনি দেখেন, যিনি রিপোর্টিং করেন, তিনি রিপোর্টটা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে রিপোর্টটা জমা দেন বার্তা সম্পাদকের কাছে। বার্তা সম্পাদক সেটা দেখে কাটছাট করে কম্পিউটারে পাঠায়, কম্পিউটার থেকে আসে প্রুফ রাইডারের কাছে, প্রুফ রাইডারে সেটা প্রুফ দেখেন, প্রুফ দেওয়ার পরে আবার সব বার্তা সম্পাদকের কাছে যায়, উনি দেখেন, দেখার পরে পেস্টিং টেবিলে যায়, পেস্টিং এর পরে আসে আপনার প্লেট করে, প্লেটের পরে আসে প্রেসে উঠে, প্রেসে উঠার পরে ছাপা হয়, ছাপার পরে আপনার সার্কুলেশন ম্যানেজারের কাছে যায়, এর আগে বিজ্ঞাপন ম্যানেজারে বিজ্ঞাপন দিয়ে, বিজ্ঞাপন হলো পত্রিকার খোরাক, ওখানে যেতে হয়। সার্কুলেশনের মাধ্যমে সারা দেশে আপনার এটা কতগুলো সেকশন, বার্তা বিভাগ আছে, সার্কুলেশন বিভাগ আছে, তারপরে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি সংক্ষিপ্ত করুন, শেষ করুন। আচ্ছা, তো এই হলো কথা। সবচেয়ে বড় কথা হলো শিকার কোনো শেষ নাই। আপনাকে সংবাদপত্রে কাজ করতে হলে আগে সংবাদপত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরে আপনি একজন সাংবাদিক হিসাবে কোথাও কোনো কথাবার্তার ভিতরে আপনার আটকে গেলেন, সাংবাদিকতার তো আপনি কিছুই জানেন না, আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং এটা হতে দেওয়া যাবে না। আগে যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। তারপরে লেখা এদিক সেদিক হইতে পারে, কারণ বার্তা সম্পাদক আছে, আপনার সহযোগী সম্পাদকেরা আছেন, তারা ঠিক করবেন, ওটা ব্যাপার না। কাজ করতে করতে আপনার কাজ শিখতে পারবেন। তো আমি সবাইকে বলবো, শিখার জন্য আসুন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসুন, ইনসানিয়াত প্রতিষ্ঠা করার জন্য আসুন, সমাজের পঙ্কিলতা দূর করার জন্য আসুন, সমাজ বিরোধীদের মুখোশ উন্মোচন করার জন্য আসুন। সরকারের ভালোটা তুলে ধরুন, মন্দটা সম্পর্কেও লিখুন। না হলে সরকার সচেতন হবে না, সরকার জানবেও না কোথায় কি ঘটছে। সুতরাং লিখতে হবে, লিখার কোনো বিকল্প নাই, শিখতে হবে, শিখার কোনো বিকল্প নেই। আমি নবীনদের উদ্দেশ্যে অতটুকুই বলবো। ধন্যবাদ। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকের অনুষ্ঠানের সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে অনেক শ্রুতিমধুর ও প্রাণবন্ত করে তোলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সফলতার আড়ালের গল্পের পিছনে যারা আছেন, এই অনুষ্ঠানের পিছনে যারা আছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সাথে যারা যেসব দর্শকরা আমাদের প্রোগ্রামটা দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমার এই বক্তব্যের মধ্যে কোথাও অসঙ্গতি থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে সবাই ভালো থাকবেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার সফলতা কামনা করি, সেই সাথে আপনার হাত ধরে ফেনীর সাংবাদিকতা এবং আপনার দৈনিক স্টারলাইন পত্রিকা আরো এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক কথা জানানো ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সফল মানুষের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন, সমাজকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে।